গুনগুন পাড়ার মধ্যে সবথেকে বড় বাড়ি বানায়। সেই পাড়ার সমস্ত পরিবারের মধ্যে গুনগুন সবথেকে বেশি বড়লোক, অর্থাৎ তার কাছে যা কোটি কোটি টাকা আছে তা সেই পাড়ার কোনো পরিবারের কাছে নেই। তাই সবাই গুনগুনের উপর হিংসা করে, কিন্তু তাতে গুনগুনের কিছু যায় আসে না। সে সবসময় তার বৈভব প্রতিপত্তি শো অফ করতে ব্যস্ত থাকে। এমনই একদিন, ও মাই গড রিনা, তোমাকে কখন বললাম যে তাড়াতাড়ি রান্না বান্না করো, কিছুক্ষণ পরে আমার বান্ধবীরা চলে আসবে, আর তোমার এখনো রান্না বান্না হলো না। বৌদি, আমার তো দুটোই হাত, বলো, আমি এত তাড়াতাড়ি রান্না বান্না করতে পারবো না, আমার একটু রান্না বান্না করতে সময় লাগবে। আর তোমার যদি এতই তাড়াহুড়ো থাকে তাহলে তুমি এসে রান্না বান্নাটা করে নাও। কি, আমার আর তোমার দাদার টাকায় বসে বসে খাচ্ছ, আবার বড় বড় কথা? যা বলেছি তাই তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, মাটন বিরিয়ানিতে সলিড মাটনের পিস দেবে, তার সাথে চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, পোলাও আর মাটন কালিয়াটা যেন খেতে খুব দারুণ হয়, কেমন? এতগুলো ফিরিস্তি দিয়ে গুনগুন রান্নাঘর থেকে চলে যায়, কারণ সে এখন পার্লারে গিয়ে সাজুগুজু করবে। কিছুক্ষণের মধ্যে আবার গুনগুনের বান্ধবীরা তার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে, তাই আজকে গুনগুন ভীষণই আনন্দিত। কিছুক্ষণের মধ্যেই গুনগুন পার্লারে যায়। সেখানে গিয়ে সুন্দর করে চুল কেটে ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর করে প্রায় 1 লক্ষ টাকা খরচা করে বাড়িতে আসে। সে যখন বাড়িতে ঢুকবে তখনই তার পাড়া প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে ধরে। কিরে গুনগুন, ভালোই তো বাড়ি বানিয়েছিস দেখছি, তোর সাজগোজ আগের থেকে অনেক বেড়ে গেছে, কি ব্যাপার বলতো, এত টাকা কোথা থেকে কামাচ্ছিস? দেখ সুজাতা, আমার বাড়ি, ঘর, গাড়ি, সম্পত্তিতে একদম নজর দিবি না, কারণ তোর নজর কিন্তু খুব খারাপ। আমি পড়াশোনা জানি বলে ব্যবসা করে টাকা রোজগার করছি, আর তোদের যদি এতই বড়লোক হওয়ার শখ থাকে তাহলে যা ব্যবসা কর, দেখবি আমার মতো বড়লোক হতে পারবি। বাবা, কত বড় বড় কথা হয়েছে রে তোর, ভুলে যাস না যখন টাকা পয়সা ছিল না তখন কিন্তু আমি তোকে ডাল ভাত খাওয়াতাম। যাই হোক, এত সাজগোজ করেছিস কেন? বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, আসলে আজকে আমার বান্ধবীরা আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে, তাই আমি একটু ব্যস্ত আছি। শোন, এখন আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। ভালোই তো, রোজ রোজ বান্ধবীদের নিমন্ত্রণ করে খাওয়ালে হবে? আমাদের সাথে এক পাড়ায় থাকতে গেলে প্রতিবেশী বউদেরও তো নিমন্ত্রণ করে খাওয়াতে হয়, সেটা নিশ্চয়ই জানিস। তাহলে আমাদের কবে খাওয়াচ্ছিস শুনি? ব্যাস, যেই আমি বড়লোক হলাম অমনি গরিবদের মতো নিমন্ত্রণ নিতে চলে এলো। ঠিক আছে, একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো, এখন আমাকে যেতে দে দয়া করে। আর দেখিস, আমার বাড়িতে কিন্তু বড় লোকেদের মতো খাবার দাবার রান্না হয়। তোদের গরিব পেটে ওই খাবার দাবার সহ্য হবে তো? না, আবার বলা যায় না, আমার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেলি, তারপর যদি শরীর খারাপ করে তখন তো খুব মুশকিল। এভাবে গুনগুন তার পাড়া প্রতিবেশী বান্ধবীদের অপমান করে চলে যায়। তাদের মনে শুধু এখন কেবলমাত্র কৌতূহল থাকে, তারা জানতে চায় গুনগুন কিভাবে এত বড়লোক হয়েছে, তারা সেটা জানতে চায়। দেখতে দেখতে দুপুর হতে না হতেই গুনগুনের বান্ধবীরা তার বাড়িতে চলে যায়। তারা সবাই মিলে ভালো মন্দ খাওয়া দাওয়া করে, হাসি মজা করে। তাদের গলার আওয়াজ, হাসি ঠাট্টার আওয়াজ যেন সারা পাড়ার মধ্যে ছড়িয়ে পড়ে, তাই পাড়ার সকল মহিলারা যেন গুনগুনের বাড়িতে কান পেতে থাকে। দেখেছিস, গুনগুনের মনে ফুর্তি যেন আর ধরে না। এই তো কিছুদিন আগে আমাদের সঙ্গে ফুল তুলতে যেত, মর্নিং ওয়াক করতে যেত, তখন আমাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল। এখন যেহেতু বড়লোক হয়ে গেছে তাই আমাদেরকে পাত্তা দেয় না। আরে তুই চিন্তা করছিস কেন? ওইসব বান্ধবী বেশি দিন টিকবে না, তারপর কাঁদতে কাঁদতে আমাদের কাছে আসবে, তখন বুঝতে পারবে। তুই তো গুনগুনকে খুব ভালো মতোই জানিস, যখন যাকে পায় তাকে নিয়েই মেতে থাকে, এমনকি চরিত্রও ভালো নয়। থাক, আর বললাম না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আর তাছাড়া কিছুদিন পরে তো নিমন্ত্রণ করবেই, তখন ওর বাড়িতে গেলে সব বিষয় বোঝা যাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন যখন গুনগুনের স্বামী ঘন্ট দেরি করে অফিস থেকে ফিরে আসে তখন, কি হলো ঘন্ট, তোমার এত দেরি হলো কেন আজকে? আর বলো না, তোমার সব পাড়ার বান্ধবীরা আমাকে ধরেছিল, তুমি নাকি বলেছো ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে, কিন্তু এখনো পর্যন্ত খাওয়াওনি, তাই আমাকে 1000টা কথা শুনিয়ে দিল। তুমি এক কাজ করো, তুমি ওদেরকে নিমন্ত্রণ করে একদিন খাইয়ে দাও, আর একদিন খাওয়ালে তোমার টাকা কমে যাবে না, বুঝেছো? সত্যি, ওই পাড়ার বউগুলো খুব হাবাইতে, নিজে সংসারে খেতে পায় না, এখন আমার বাড়িতে এসে নিমন্ত্রণ খাবে। আমাকেও অনেকবার করে নিমন্ত্রণ করতে বলেছিল, কিন্তু আমি ওদের পাত্তা দিইনি বলে এখন তোমাকে ধরেছে।
ঠিক আছে, ওদের আমি নিমন্ত্রণ করে খাইয়ে দেব, আর এমন নিমন্ত্রণ করে খাওয়াবো যে সারা জীবন খাওয়ার কথা মনে রাখবে। তাছাড়া ওদেরকে যদি নিমন্ত্রণ করি তাহলে আমি আমার বাড়ি শো অফ করে দেখাতে পারবো। তোমাদের মহিলাদের ব্যাপার আমি বুঝি না বাবা, যা পারবে তাই করো। আর তুমি তো নিজে রান্নাবান্না করবে না, আমার বোনকে দিয়ে তো রান্নাবান্না করাবে। তাই একদিন ভালো দিন দেখে পাড়ার মহিলাদেরকে নিমন্ত্রণ করে খাইয়ে দাও না। এই শুনে গুনগুন তখনই সুজাতাকে ফোন করে, কিন্তু সুজাতা তখন পাড়ার মহিলাদের সঙ্গে ভিডিও কলে পিএনপিসি করতে ব্যস্ত থাকে। এই দাঁড়াও দাঁড়াও, ওই রাক্ষসীটা ফোন করছে। আর এই রাক্ষসী মানে বুঝলে না, ওই গুনগুন। গুনগুন দেখি আবার কেন ফোন করছে। ওর বরকে আজকে আমাদের নিমন্ত্রণ করে খাওয়ানোর কথা বলেছি না, তাই মনে হচ্ছে কিছু একটা বলবে। তাড়াতাড়ি ফোনটা ধর, তা না হলে কেটে যাবে। এই শুনে সুজাতা তখনই গুনগুনের ফোন ধরে। কি হলো গুনগুন, বল কি হয়েছে? আজকে আবার হঠাৎ ফোন করছিস কেন? কালকে দুপুরবেলা তোমাদের সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ করার জন্য ফোন করেছি। কিছুদিন আগে একটা BMW গাড়ি কিনেছি, তো সেই গাড়িটা কালকে ওপেন করব। তাই আমি ঠিক করেছি সেই সূত্রে পাড়ার সব মহিলাদের মানে তোমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কালকে দুপুরবেলা তোমরা সবাই মিলে আমার বাড়িতে চলে আসবে, কেমন? বাকি সবাইকে তুমি কিন্তু জানিয়ে দিও। ও মা, তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার। ঠিক আছে, আমি বাকিদের সবাইকে জানিয়ে দেব, তুই চিন্তা করিস না। কালকে আমরা সবাই মিলে তোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। আমরা তো এতদিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। সেদিন গুনগুনের কাছ থেকে নিমন্ত্রণ পাওয়ার পর পাড়ার মহিলাদের মনে যেন আনন্দ আর ধরে না। তাই তারা সবাই মিলে কালকে গুনগুনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য কে কেমন শাড়ি পরবে, কেমন গহনা পরবে, তাই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন গুনগুন তার ননদের কাছে গিয়ে বলে, রিনা, আজকে কিন্তু পাড়ার সব মহিলারা আমার বাড়িতে খেতে আসবে, তাই ওদের জন্য ভালো মন্দ রান্না করবে। চাইনিজ, ইটালিয়ান, মোগলাই সব রকমের রান্নাবান্না করবে, কেমন? কোনো কিছু যেন বাদ না থাকে। এই নাও 2 লক্ষ টাকা, যাও দোকান বাজার করে নিয়ে এসো। বৌদি, 2 লক্ষ টাকা? এত টাকা তুমি কোথা থেকে পেলে? এই কদিন আগে আমি যে বললাম আমার কলেজের ফিস দিতে হবে, তখন তো তোমরা আমাকে একটা টাকাও দিলে না। অসহ্য কোথাকার, যেই টাকা দেখেছো অমনি নিজের দুঃখের কথা বলতে শুরু করে দিয়েছো। তোমার কলেজে ফিস দিয়ে আমি টাকা নষ্ট করতে পারবো না। তোমাকে যা বলেছি করো। কিছুক্ষণ পর কিন্তু পাড়ার সব বউগুলো খেতে চলে আসবে। তারপর ঠিক সময় মতো খেতে না পেলে ওরা আমাকে নিয়ে নিন্দা করবে। আমি কিন্তু কোনো রকম কোনো পরনিন্দা পরচর্চা সহ্য করব না। এই বলে গুনগুন সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে দুপুর হতে না হতেই পাড়ার সব মহিলারা খুব সুন্দর করে সেজে গুজে গুনগুনদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে আসে। গুনগুনের বাড়িতে ঢোকার পর সেই রাজপ্রাসাদের মতো সুন্দর বাড়ি দেখে তারা প্রচন্ড অবাক হয়। বাড়ির ভিতরটা দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো থাকে। সেখানে দামি দামি ছবি, ফুলদানি ইত্যাদি রাখা থাকে। এমনকি চারিদিকে গুনগুনের সুন্দর সুন্দর ছবিও ভর্তি। বাবা গুনগুন, বাড়িটাকে তো খুব সুন্দর করে সাজিয়েছিস দেখছি। অনেক টাকা খরচা হয়েছে বল। তাছাড়া ডাইনিং টেবিলটা কত সুন্দর। আমরা সবাই মিলে বসেছি, তবুও মনে হচ্ছে আরো 10 জন বসতে পারবে। এই ডাইনিং টেবিলটার কত দাম রে? এই ডাইনিং টেবিলটার প্রায় 50 লক্ষ টাকা দাম। আর এটা কিন্তু স্পেশালি দুবাই থেকে নিয়ে আসা হয়েছে। দুবাই থেকে? কিন্তু দুবাইতে তো ভালো জিনিস পাওয়া যায় না, আমি জানি। গুনগুন সুজাতার কথাই পাত্তা দেয় না। সে শুধুমাত্র নিজেকে নিয়ে গর্ব করতে ব্যস্ত থাকে। অন্যদিকে রিনা মাঝে মধ্যে এসে তাদের সবাইকে দামি দামি খাবার দিয়ে যায়। কখনো তারা বেশি বেশি করে মাটন বিরিয়ানি খায়, কখনো চিকেন চাপ খায়, আবার কখনো কাবাব, ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন চিলি কাবাব, চিংড়ি মাছের ফ্রাই, মালাইকারি, পোলাও ইত্যাদি খেতে থাকে। এত বেশি বেশি খাবার খেয়ে পাড়ার মহিলারা পুরো আহ্লাদে আটখানা হয়ে ওঠে, কারণ তারা আগে কখনো এত দামি দামি খাবার একসাথে খায়নি। লজ্জা করে খেও না, কিন্তু ভালো করে খেয়ে নাও। আর হ্যাঁ, যা খাবার বেঁচে থাকবে তোমরা প্যাকিং করে নিয়ে যেতে পারো, কারণ আমরা বাসি খাবার খাই না। আর আমি জানি তোমাদের বাড়িতে বাসি খাবারের প্রচলন আছে, তাই তো? এভাবে গুনগুন বাকিদের অপমান করতে থাকে। আচ্ছা তোমরা একটু বসো, আমি ঘরে গিয়ে আমার ডায়মন্ডের নেকলেসটা নিয়ে আসছি। একটা নতুন ডায়মন্ডের নেকলেস কিনেছি, তোমাদেরকে দেখাবো। তোমরা তো কোনোদিনও ডায়মন্ডের নেকলেস দেখোনি, তাই আজকে ভালো করে হীরার হার দেখে নাও।
এই বলে গুনগুন তার ঘর থেকে ডায়মন্ডের নেকলেস আনতে চলে যায়। অন্যদিকে সুজাতা এবং বাদবাকি মহিলারা বেশি বেশি করে খাবার খেতে ব্যস্ত থাকে। কিন্তু তখনই গুনগুনের ফোন বেজে ওঠে, কারণ সে নিজের ফোনটা সেখানেই রেখে চলে যায়। কিন্তু গুনগুনের ফোনটা হাতে নিয়ে সুজাতা যখন দেখে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ গুনগুনকে সুজাতার বর বিকাশ ফোন করছে। তাই সুজাতা তখনই ফোনটা ধরে। হ্যালো ডার্লিং, কেমন আছো? আমার ওই রাক্ষসী বউ আর পাড়ার সব মহিলারা তোমাদের বাড়িতে তো খেতে এসেছে। সত্যি বাবা, নিমন্ত্রণ খাবার কত ইচ্ছা। আমি তোমাকে ব্যাংকে 10 লক্ষ টাকা ক্রেডিট করে দিয়েছি, আর যদি টাকা দরকার হয় তাহলে কিন্তু আমাকে বলো। আর ওই সুজাতাকে তো আমি ভুলভাল বুঝিয়ে রেখে দিয়েছি যে 10 মাস হলো অফিস থেকে আমাকে মাইনে দিচ্ছে না। এখন যদি ও জানতে পারে এইসব ঘটনা, তাহলে কিন্তু আমাকে ঝাঁটাপেটা করবে। তোর মুখে আমি এখনই ঝাঁটার বাড়ি মারবো। বদমাইশ লোক, আমাকে পট্টি পরিয়ে গুনগুনের সাথে পরকিয়া করা হচ্ছে। সুজাতার কথা শুনে পাড়ার মহিলারা হাসাহাসি করতে শুরু করে দেয়। আর ঠিক তখনই গুনগুন সেখানে চলে আসে। এমন সময় সুজাতা নিজের রাগ চেপে রাখতে পারে না। সে তখনই গুনগুনের চুলির মুঠি ধরে তাকে মারতে শুরু করে। তোর মুখ আমি একেবারে ভেঙে দেব। অসভ্য মেয়ে মানুষ, তুই আমার সংসার ভাঙছিস। আমার ঘরে তেল কেনা টাকা নেই, আর তুই আমার বরের টাকা দিয়ে বড়লোক হয়ে গেলি বল? অসভ্য মেয়ে ছেলে, বদ চরিত্র মেয়ে ছেলে কোথাকার। কি সব ফালতু কথা বলছো? প্লিজ আমাকে ছেড়ে দাও। কি হচ্ছেটা কি সুজাতা? হাউ ডিয়ার ইউ! এভাবে গুনগুনের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে সুজাতা এবং গুনগুনের মারপিট দেখে পাড়ার সমস্ত মহিলারা বেশ আনন্দ উপভোগ করে। কিন্তু সত্যি ঘটনা সামনাসামনি চলে আসায় সুজাতা আর কোনোদিনও গুনগুনের বাড়িতে যায় না। আর নাইবা গুনগুন পাড়ার মধ্যে কাউকে মুখ দেখাতে পারে, তাই তার অহংকার একেবারে ধসে যায়। এভাবে পাড়ার সমস্ত মহিলাদের নিমন্ত্রণ খাওয়াতে গিয়ে গুনগুন এখন নিজের জীবনে নিজেই বিপদ ডেকে আনে। তাই গুনগুন এখন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। রোহিত তার দাদা চিত্তরঞ্জন এবং বৌদি সুপর্ণার কাছে মানুষ হয়েছিল, কারণ মাত্র 5 বছর বয়সে সে তার বাবা মাকে হারিয়েছিল। তাই তার নিজের দাদা এবং বৌদি তার কাছে বাবা মায়ের সমতুল্য ছিল। রোহিতকে খুবই ভালোবাসা দিয়ে আদর যত্নে তারা মানুষের মতো মানুষ করেছিল। শহরে থেকে পড়াশোনা করে রোহিত এখন শহরে একটা ভালো চাকরি পেয়েছিল। এমনকি সে তার নিজের পছন্দের এক শহুরে মেয়ে প্রিয়াঙ্কাকে বিয়ে করে। তার দাদা বৌদি রোহিতকে এতটাই ভালোবাসতো যে তার সমস্ত সিদ্ধান্তই তারা মেনে নিত। প্রিয়াঙ্কা, আমাদের বিয়ের তো বেশ কয়েকদিন হয়ে গেল, আমরা এখনো গ্রামে দাদা বৌদির কাছে গেলাম না তো। দাদা বৌদি বারে বারে ফোন করে আমাদেরকে যেতে বলছে। চলো না কিছুদিন গিয়ে দাদা বৌদির কাছে থেকে আসি। তোমার কি মাথা খারাপ? তুমি কাকে কি বলছো একবারও ভেবে দেখেছো? আমি এই এলাকার সবচেয়ে বড় লোকের মেয়ে। আমার বাবা এই শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমার মতো বড় লোকের মেয়েকে তুমি তোমার ওই গরিব বৌদির বাড়িতে গিয়ে থাকার কথা বলছো? আর যাই হোক, ওই গ্রামের কাদা মাটিতে আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে বৌদিকে একবার ফোন করে জানিয়ে দিই, কেননা বৌদি শুনলে তো কষ্ট পাবে যে আমার বউ যেতে চাইছে না। তাই আমাকে এখন কিছু একটা মিথ্যা কথা বলে ম্যানেজ করতে হবে। এই বলে রোহিত মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা অত্যন্ত বড় লোক মিস্টার মনমোহন বাবুর একমাত্র মেয়ে হওয়ায় সে প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল। রোহিত এভাবে মাসের পর মাস তার দাদা বৌদিকে মিথ্যা কথা বলতে থাকে, যাতে তাদেরকে গ্রামে যেতে না হয়। কিন্তু একদিন হঠাৎ করেই রোহিতের দাদা চিত্তরঞ্জনের অকাল মৃত্যু ঘটে। তাই এবার বাধ্য হয়েই প্রিয়াঙ্কাকে রোহিতের সঙ্গে তাদের গ্রামের বাড়িতে আসতে হয়। ইস রোহিত, তোমার বৌদির ঘরবাড়ি কি বাজে! এত ভাঙাচোরা বাড়িতে আমি কিভাবে থাকবো? রোহিত, আমার পক্ষে কিন্তু এখানে থাকা সম্ভব হবে না। আমি আগেই বলে দিচ্ছি, আমার বাড়ির চাকর বাকরদের ঘরবাড়ির অবস্থাও এর থেকে ভালো। আরে ঘর বাড়ি খারাপ হতে পারে, কিন্তু বৌদির মন খুবই ভালো। আমার দাদা চাইলেই ভালো ঘর বানাতেও পারতো। এই যে দেখতে পাচ্ছ এই জমিগুলো, এই 40 বিঘা জমি টোটালটাই আমার দাদা বৌদির। বৌদির বাবা মারা যাওয়ার আগে বৌদির নামেই সবকিছু করে দিয়ে গেছে। রোহিতের কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। ও মাই গড, 40 বিঘা জমি! 40 বিঘা জমি মানে তো প্রচুর টাকার ব্যাপার। ও না, এটা তো তোমাদের গ্রাম। গ্রামে তো জমির দাম খুবই কম হয়। এখানকার লোকজন জমিকে চাষবাস করা ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারে না। একমাত্র এই জমিটাই তো বৌদির সম্বল। দাদা তো চলে গেল, বৌদি যদি এই জমিটা কাজে লাগিয়ে কিছু করতে পারে। আচ্ছা প্রিয়াঙ্কা, আমি একবার বৌদির কাছে যাই, তুমি একটু ঘুরে দেখো। প্রিয়াঙ্কা একা একা এদিক ওদিক হাঁটাহাঁটি করতে থাকে এবং হঠাৎ করেই তার মাথায় একটা খুব ভালো আইডিয়া আসে। 40 বিঘা জমি, গ্রামের মধ্যে এত বড় জমির উপর যদি কোনো ফ্যাক্টরি তৈরি করা যায়
তাহলে আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো। যে করেই হোক রোহিতের ওই গরিব বৌদির কাছ থেকে 40 বিঘা জমিটা হাতিয়ে নিতেই হবে। আমি এখানে নিজস্ব প্রজেক্ট তৈরি করব। আমাকে মাথা খাটিয়ে কাজটা করে নিতে হবে। প্রিয়াঙ্কা মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। সে একের পর এক প্ল্যান করতেই থাকে। এভাবেই 2-1 দিন কাটে। স্বামীকে হারানোর পর সুপর্ণা একেবারে ভেঙে পড়েছিল। রোহিত বারে বারে তার বৌদিকে সান্ত্বনা দিতে থাকে। প্রিয়াঙ্কা, তুমি দেখেছো বৌদি কতটা ভেঙে গেছে। আমি জানি এখানে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো। এই অবস্থায় বৌদিকে ফেলে রেখে আমি শহরে কিভাবে যেতে পারি বলো তো। তুমি আর যদি কটা দিন কষ্ট করে থাকতে পারো এখানে, খুবই ভালো হতো। না রোহিত, আমার এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে না। ওটা কি শুধু তোমার একারই বৌদি? আমারও তো দিদির মতোই হয়, তাই না? বেচারিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এরকম অবস্থায় দিদিকে ছেড়ে যাওয়া একেবারেই উচিত হবে না। আমরা এখন এখানেই থাকবো। আর এমনিও আমার এই গ্রামে থাকতে খুব ভালো লাগছে। প্রিয়াঙ্কার কথা শুনে রোহিত একেবারে অবাক হয়ে যায়। কি বলছো কি প্রিয়াঙ্কা? তুমি এত বড় লোকের মেয়ে হয়ে আমাদের গ্রামের বাড়িতে থাকতে তোমার ভালো লাগছে? সত্যি প্রিয়াঙ্কা, এই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি। তাহলে আমি নিজের জন্য একটা ঠিকঠাক মেয়েকেই বেছে নিয়েছি। হ্যাঁ রোহিত, তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। বৌদিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। আমাকে একটু সময় দাও, আমি খুব তাড়াতাড়ি বৌদির মনে নিজের জায়গা করে নেব। এই বলে প্রিয়াঙ্কা রোহিতের বৌদি সুপর্ণার কাছে যায়। দিদি, তুমি এরকম ভাবে কতদিন মন খারাপ করে থাকবে বলো তো? তোমাকে এরকম ভাবে দেখে আমার কি ভালো লাগছে বলো? তুমি কিচ্ছু খাচ্ছ না, ঘুমাচ্ছ না। আচ্ছা, আজকে আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? প্রিয়াঙ্কার কথা শুনে সুপর্ণা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। তুমি রান্না করতে পারবে না? আমি জানি তুমি অনেক বড় লোকের মেয়ে। রোহিতের মুখে আমি শুনেছি তুমি আমাদের এই গ্রামের রান্নাঘরে মাটির উনুনে কিছুতেই রান্না করতে পারবে না। হ্যাঁ জানি আমার কষ্ট হবে, কিন্তু ছোট বোন হিসেবে তোমার জন্য যদি এইটুকু করতে না পারি তাহলে কি করে হবে বলো তো? কিন্তু দিদি, সবচেয়ে বড় কথা হলো আমি তো রান্না করতেই জানি না। আমি যে তোমাকে রান্না করে খাওয়াবো বললাম, আমি তো শুধু ম্যাগি বানাতে পারি। প্রিয়াঙ্কার কথা শুনে সুপর্ণার মুখে হাসি ফোটে। বৌদির মুখে হাসি দেখে রোহিত মনে মনে খুবই খুশি হয়। আমি আছি তো, আমি তোমাকে রান্না করে শিখিয়ে দেব। চলো তাহলে আজকে দুজনে মিলে রান্নাটা করে নিই। সুপর্ণার সঙ্গে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে যায়, কিন্তু রান্নাঘরে মাটির উনুনের ধোঁয়ায় প্রিয়াঙ্কার চোখ জ্বলে যায় এবং তার বড্ড কাশি হতে থাকে। উফ, জানি না আমাকে আর কত কষ্ট করতে হবে। আমার গরিব যা এত কষ্ট করে কিভাবে রান্না করে এখানে? চোখটা বড্ড জ্বলে যাচ্ছে। যাই হোক না কেন, যতদিন না 40 বিঘা জমি আমি হাতিয়ে নিতে পারছি ততদিন আমাকে এসব নাটক করতেই হবে। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। প্রিয়াঙ্কা নানান রকম চালাকি করে সুপর্ণার মনে তার জায়গা দখল করে। সুপর্ণাও তার যাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসতে থাকে। এখন সুপর্ণা একেবারে গ্রামের মেয়েদের মতোই বাড়ির সকল কাজকর্ম করার পাশাপাশি খুবই ভালো মতো রান্না বান্নাও করে। এই দেখে রোহিত এবং তার বৌদি দুজনেই খুবই খুশি হতো। একদিন প্রিয়াঙ্কা সুপর্ণাকে বলে, দিদি, আমি তোমার সাথে থেকে থেকে একদম গ্রামের বউ হয়ে গেছি। তোমার কাছ থেকে আমি কত কিছু শিখেছি, এবার কিন্তু আমার কাছ থেকেও তোমাকে কিছু শিখতে হবে। তুই আমাকে কি শেখাবি ছোট? তোর কাছ থেকে যদি শেখার মতো কিছু থাকে তাহলে বল না, আমি নিশ্চয়ই শিখবো। আমি শুনেছি তোমার বাবা মা অনেক গরিব হওয়ায় তোমাকে পড়াশোনা করাতে পারেনি। তুমি একদমই মূর্খ। দেখো দিদি, তুমি খারাপ ভেবো না। আজকাল মেয়েদের শিক্ষিত হওয়াটা খুবই দরকারি। আর কিছু পারো কিংবা না পারো, সই করতে জানাটা কিন্তু খুবই দরকারি। তুই খুব ভালো রে ছোট, তুই আমার কত কথা চিন্তা করিস। তাহলে এবার থেকে তুই আমার ম্যাডাম। আমি তোর কাছে পড়াশোনা শিখবো, তাই তো? তুই আমাকে তাহলে বই এনে দিবি, আমি তোর কাছ থেকে অ, আ, ক, খ পড়া শিখবো। হ্যাঁ, আমি তোমাকে সবই শেখাবো, কিন্তু তার আগে তুমি নিজের নামটা লেখা শেখো তো। এখন তো সব কাজেই সই করার প্রয়োজন পড়ে, তাই তুমি আগে সই করাটা শিখে নাও, তারপর আমি তোমাকে বাকি সবকিছু শেখাবো। তাহলে ছোট, আমিও তোর মতো সবকিছু পড়তে পারবো? এই যে এই বাংলা, ইংলিশ, খবরের কাগজগুলো পড়তে পারবো তো? হ্যাঁ গো দিদি, তুমি সব পারবে। এখন এই দেখো, এই কাগজে আমি তোমার নামটা লিখে দিচ্ছি। তুমি এরকমই দেখে দেখে 500 বার তোমার নামটা লিখবে, তারপর না দেখে লেখার চেষ্টা করবে। দেখবে তুমি সই করা শিখে গেছো। এভাবে প্রিয়াঙ্কা খুবই চালাকি করে সুপর্ণাকে কোনো রকমের লেখাপড়া না শিখিয়ে শুধুমাত্র তাকে সই করাটা শিখিয়ে দেয়, যাতে সে খুবই চালাকি করে জমির দলিলে সুপর্ণাকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে পারে। ছোট, এই দেখ আমি কি সুন্দর আমার নামটা লিখেছি। দেখ দেখ, কত ভালো হয়েছে, তাই না? ওরে বাবা, এটা তুমি লিখেছো?
এটা তো খুব সুন্দর হয়েছে। সত্যি করে বলো তো, এটা তুমি লিখেছো নাকি রোহিত লিখে দিয়েছে? এই কদিনে এত ভালো হাতের লেখা কিভাবে হলো তোমার? আমি লিখেছি রে ছোট, তোর বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তুমি এই কাগজের এই কয়েক জায়গায় সই করো তো দেখি। এই যে এই 4-5টা জায়গায় সই করতে হবে, তাহলেই আমি বিশ্বাস করব। এটা কিসের কাগজ রে ছোট? এটা এমনি পুরানো কাগজ, এই কাগজগুলো ফেলে দিতে হবে। তুমি এমনি এখানে সই করো না দেখি। প্রিয়াঙ্কার কথা শুনে সুপর্ণা 4-5 জায়গায় সিগনেচার করে দেয়। আসলে ওটা জমির দলিল ছিল। প্রিয়াঙ্কা খুবই চালাকি করে সমস্ত কিছু নিজের নামে করে নেয়। পরের দিন সকালবেলা, কিরে ছোট, তুই এখনো পর্যন্ত চা বানালি না কেন? তাড়াতাড়ি চা করে নিয়ে আয়। তোর সাহস কি করে হলো আমার উপর হুকুম করার? আমার মতো বড়লোক মেয়েকে তুই কি নিজের চাকর মনে করেছিস? আমার বাড়িতে থেকে তুই আমার উপরে হুকুম করছিস? আমি জানি প্রিয়াঙ্কা, তুই আমার সাথে মজা করছিস। আচ্ছা, আমার সাথে পরে ইয়ার্কি করবি, আগে চাটা করে নিয়ে আয় তো। আমি তোর সাথে কোনো রকমের নাটক করছি না। নাটক তো আমি এতদিন ধরে করেছি ভালো বউ সেজে থাকার, আর এখন যেটা দেখতে পাচ্ছিস সেটা আমার আসল রূপ। আসলে আমি কি জিনিস এবার তুই সেটা দেখতে পাবি। নাটক? কিসের নাটক? তুই কি বলছিস ছোট? তোর 40 বিঘা জমি আমি নিজের নামে করে নেওয়ার জন্য একটা প্ল্যান করেছিলাম, আর আমি আমার প্ল্যানে সাকসেসফুল হয়েছি। ওই 40 বিঘা জমিতে আমি একটা বড় প্রজেক্ট তৈরি করব, এক বিরাট বড় ফ্যাক্টরি খুলব, যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করবে, আর আমি অনেক বড় লোক হয়ে যাব। এই কথা শুনে সুপর্ণা আকাশ থেকে পড়ে। রোহিত ও প্রিয়াঙ্কার কথা শুনে অবাক হয়ে যায়। প্রিয়াঙ্কা, তুমি এটা করতে পারলে? তুমি আমার মা সমান বৌদিকে এইভাবে অপদস্থ করলে? তুমি এইভাবে আমাদেরকে ঠকালে? আমি তোমাকে ছাড়বো না। ছাড়তে তো হবেই রোহিত, আমি তোমার সঙ্গে আর সংসার করব না। এই যে আমাদের ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করো, আর নিজের গরিব বিধবা বৌদিকে নিয়ে এখান থেকে কেটে পড়ো। তোমাদের মতো ভিখারিদের সঙ্গে থাকার আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তোমাকে এত সহজে ছাড়বো না প্রিয়াঙ্কা। আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমার পাপের শাস্তি তুমি পাবেই। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, আর আমি যদি কিছু না করতে পারি তাহলে উপরওয়ালা তোমাকে তোমার পাপের শাস্তি দেবেই। বৌদি চলো। এই বলে রোহিত তার বৌদিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে তার বৌদিকে নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকা শুরু করে। অন্যদিকে প্রিয়াঙ্কা কয়েকদিনের মধ্যেই ওই গ্রামে তার প্রজেক্টের কাজ করা শুরু করে দেয়। অত্যন্ত দ্রুত গতিতে তার কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে। 25 তলা বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করেই ওই অঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্প দেখা দেয়। ভূমিকম্পের ফলে প্রিয়াঙ্কার সমস্ত বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যায়। শুধু তাই নয়, বিল্ডিং এর নিচে চাপা পড়ার ফলে প্রিয়াঙ্কা তার দুটো পা হারিয়ে ফেলে। সে প্রতিবন্ধী হয়ে যায়, তাই সে মনে মনে শুধুই আফসোস করতে থাকে। উপরবেলা আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে। আমি দিদির সঙ্গে বড্ড অন্যায় করেছিলাম, সেই জন্যই আমি এই জমিটা ভোগ করতে পারলাম না। আমাকে এবার আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। প্রিয়াঙ্কা রোহিত এবং তার বৌদির কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চায়। প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে সুপর্ণা এবং রোহিত দুজনেই খুবই কষ্ট পায়, তাই তারা তাকে ক্ষমা করে দেয়। প্রিয়াঙ্কা 40 বিঘা জমি আবার সুপর্ণাকে ফিরিয়ে দেয়। এভাবেই তারা সবাই মিলে আবার আগের মতো হাসি খুশি বসবাস করতে থাকে।